শেখ হাসিনার পতনের পর আমরা নগর বিএনপির অন্তর্গত 9টি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছিলাম। বিস্তৃত পরিসরে 9 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে সেদিন কথা বলবার সুযোগ আমাদের হয়নি। আজকে যেহেতু 5ই আগস্টের পর 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে প্রথম কথা বলবার সুযোগ হচ্ছে, সে কারণে প্রথমেই আমি গণতন্ত্রের উত্তরণের এই প্রাথমিক ধাপ পেরোবার মুহূর্তে আমি আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, আমরা নিশ্চয়ই কেউ ভুলে যাইনি যে 17 বছর আগে আমাদের লড়াইটা কি কারণে শুরু হয়েছিল। 17 বছর আগে আমাদের লড়াইটি শুরু হয়েছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, যেই গণতন্ত্র হরণ হয়েছিল 1/11 অসাংবিধানিক সরকারের মাধ্যমে। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র হরণ হয়। 30শে ডিসেম্বর 2008 সালে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি একটি সাজানো পাতানো কৌশলের নির্বাচন ছিল। যত দিন গেছে বাংলাদেশের মানুষের কাছে সেটা স্পষ্ট হয়েছে। সেই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান নিয়ে উনি গণতন্ত্র ফিরিয়ে আনবার লড়াই শুরু করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন একটি প্রহসনের বিচারে অন্তরীণ করা হলো, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন এবং তারই ধারাবাহিকতায় ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আন্দোলনের প্রাথমিক স্তরটি আপনি পার হতে পেরেছি, অর্থাৎ শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিদায় করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের মূল লক্ষ্যটি হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ। গণতান্ত্রিক উত্তরণের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এমন একটি যে নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে। গত 17 বছরের অভিজ্ঞতায় বলে কিছু কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থী থেকে বেছে নেবার সুযোগ পায়নি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে কোনো ভাবে নৌকা প্রতীকের একটি মনোনয়ন পত্র কেন্দ্র থেকে জোগাড় করেছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগ সাজসে তারা যে কোনো কায়দায় নির্বাচিত হয়ে এসেছে। যে কারণে একটি সময় এই যশোরের পৌর এলাকার কাউন্সিলরদের যে মর্যাদা ছিল, যে সম্মান ছিল, সেই ইজ্জত ছিল, আজকে যারা কাউন্সিলর পদে দায়িত্ব পালন করছেন তাদের সামাজিক অবস্থানটি কি আমরা সকলেই জানি। তাহলে আমরা চাচ্ছি এমন একটি নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে, যে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে এবং বাংলাদেশের জনগণ যখন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে, তখন যে সরকার গঠিত হবে সেই সরকারকেই আমরা জনগণের সরকার বলতে পারবো। আমাদের জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য। এবং দেশনায়ক তারেক রহমান এই কথাটি বারংবার বলেছেন যে আপনাকে ধানের শীষে ভোট দিতে হবে, ব্যাপারটা এইরকম না, কিন্তু আমি আপনার ভোটাধিকারের জন্য লড়াই করছি, যে ভোটাধিকার থেকে আপনি গত 17 বছর যাবত বঞ্চিত ছিলেন। আমি একটি ডাটা প্রায়শই বলি, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে দেখা গেছে যারা ক্ষমতায় গেছেন এবং যারা ক্ষমতায় যেতে পারেননি তাদের মধ্যে ভোটের পার্থক্য ছিল মাত্র 4 থেকে 5%। অর্থাৎ যে দল ক্ষমতায় যেত সে সাধারণত 37 থেকে 39% ভোট পেত, আর যে দল ক্ষমতায় যেতে পারত না সে দল 31 থেকে 33% মাত্র ভোট পেত। অর্থাৎ পার্থক্য ছিল 4 থেকে 5%। অথচ আপনি দেখেন এখন যে নির্বাচন হয়, সেই নির্বাচন সর্বশেষ 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে কোনোভাবেই ভোটার উপস্থিতি 2 থেকে 5% বেশি ছিল না। সরকার কৃত্রিমভাবে বাড়াবার চেষ্টা করেছে। এখানে আমরা দেখেছি বিধবা কার্ড, দুস্থ ভাতা, বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে যাদেরকে ভাতা দেওয়া তো মুক্তিযোদ্ধা ভাতা, তাদের জাতীয় পরিচয়পত্র আগে সংগ্রহ করেছে টিএমএ সাহেবরা, তারপরেও কিন্তু 2 থেকে 5% ভোটার উপস্থিতি তারা করাতে পারে। অর্থাৎ আওয়ামী লীগেরও যে গোড়া সমর্থক সেও ভোট কেন্দ্রে যায়নি। কেন যায়নি? কারণ সে সত্যটা জানে, তার ভোট দেওয়া না দেওয়া দিয়ে কে কাউন্সিলর হবে, কে মেয়র হবে, কে উপজেলা চেয়ারম্যান হবে, কে জাতীয় সংসদ সদস্য হবে, এটি নির্ধারণ করে না। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছে, শেখ হাসিনার কথায় পুলিশ যাকে জিতে আনবে সেই হবে। শুধু আমার ভোট দেওয়া না দেওয়া কোনো ম্যাটার করে না। সে কারণে শেষ দিকটা সে বাড়িতে থাকে,
সংসারের সময় দেয়, না হলে বাচ্চা কাচ্চাদের বেড়াতে যায়, যার সুযোগ আছে সে হয়তো নিজের কাজ করে। এই হচ্ছে বাস্তবতা। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা, যাতে করে জনগণ ভোট দিতে পারে। 4.5 কোটি তরুণ ভোটার তার জীবনের প্রথম ভোট আজ পর্যন্ত দিতে পারে। অর্থাৎ যেই তরুণের বয়স 2014 সালের 5ই জানুয়ারি যেই তরুণের বয়স ছিল 18 বছর, কথাটা বুঝবেন, আজকে তার বয়স হচ্ছে 14, আর এখানে যদি আমরা 24 বলি তাহলে 28 বছর। এই দীর্ঘ সময় সে একটিবারের জন্য ভোট দিতে পারেনি। তার সংখ্যা 4.5 কোটি। যদি এই আগামী নির্বাচন আরো দেরি হয়, এই সংখ্যা হয় 5 কোটি হবে, 5.5 কোটি। আমাদের লড়াইটি হচ্ছে এই তরুণ যুবক থেকে শুরু করে বাংলাদেশের মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এরকম একটি পরিবেশ তৈরি হয়। কিন্তু আপনারা দেখেছেন 5ই অগস্টের পর সারা বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে। আমাদের প্রায়শই সাংবাদিকরা জিজ্ঞেস করে যে 5ই আগস্টের পর এই শহরে কিংবা যশোর জেলায় কিংবা বাংলাদেশে অস্থিরতাটা কেন, এই অরাজকতা কেন? আমি যে কথাটি বলতে চেয়েছি সেটি হচ্ছে, যখন ক্ষমতার পালাবদল স্বাভাবিক প্রক্রিয়ায় হয় না, নির্বাচনের মাধ্যমে হয় না, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন ঘটে, তখন তো স্বৈরা শাসক বলেন আর ফ্যাসিস্ট বলেন, তার পরিণতি এমনটাই হয় এবং সেটাই হচ্ছে। এটা কোনো অস্বাভাবিক বিষয় না। তাহলে আপনি বলবেন যদি অস্বাভাবিক বিষয় না হয় তাহলে এই পরিস্থিতি আমি কেন কথা বলছি? বাংলাদেশের মানুষের স্মৃতি খুব স্বল্প মেয়াদী। বাংলাদেশের মানুষ আমি সহ আমরা খুব বেশি হলে 3 থেকে 6 মাসের স্মৃতি ধরে রাখতে পারি। এই দেখেন, হাসিনা 5 তারিখে গেছে, আজকে আমি যখন দাঁড়িয়ে কথা বলছি তখন 18 তারিখ, 13 দিন। এই 13 দিনের বিভিন্ন ঘটনা পরম্পরায় কিন্তু আমরা বলবার চেষ্টা করছি যে এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো, এটা কেন ঘটলো, তাহলে এইরকম পরিবর্তন কি আমি চেয়েছি। অথচ আমরা ভুলে গেছি যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত প্রায় 1.5 থেকে 2,000 ছাত্র জনতাকে নির্মমভাবে গণহত্যা করা হয়েছে। 13 দিনেই কিন্তু আমরা এই ঘটনা ভুলে গেছি। আর তার আগে 17 বছর যাবৎ বিএনপির যে 5,000-এর উপর নেতাকর্মী খুন হয়েছে, 600-এর উপর নেতাকর্মী গুম হয়েছে, 50 লোকের উপর নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িয়ে জেলে গেছে, সেই কথা তো এখন আলোচনাতেই নেই। কথাটা বুঝবেন, বাংলাদেশের মানুষের স্মৃতি এতটুকু। এখন যখন এই সমাজে অস্থিরতাটা লম্বা হবে, তখন নির্বাচনটা তত দূরে চলে যাবে। আজকে ডক্টর ইউনূস কিন্তু বলেছেন বিদেশি কূটনীতিকদের সাথে যে আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, এরপর শেখ হাসিনা সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে, তার সংস্কার করা, এরপরে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, স্বাভাবিক করা হচ্ছে প্রথম কাজ এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই কাজ যদি তাকে 6 মাস লাগে করতে, তাহলে সংস্কারের কাজ শুরু হতে 6 মাস দেরি হবে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক করতে তার 1 বছর লাগে, সংস্কারের কাজ তার 1 বছর পরে শুরু হবে। এবার সেই সংস্কারের কাজ যদি 6 মাস লাগে, তাহলে নির্বাচন আরো 6 মাস দেরি করে হবে। কথাটা আপনি বুঝবেন। আওয়ামী লীগ চায় নির্বাচনটা দেরি করে হোক, কারণ সে বাংলাদেশের মানুষকে স্মৃতিটা জানে, সে অঙ্কটা জানে। যত নির্বাচন দেরি হবে, 5ই আগস্টের আগের আওয়ামী লীগের সমস্ত অপকর্ম মানুষ ভুলে যাবে। 5ই আগস্টের পরে কোথায় কি হচ্ছে, কে চাঁদা চাচ্ছে, কে দখল করছে, কে লুট করছে, কোথায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটি তখনকার আলোচনার বিষয় আসবে। প্রশ্ন হচ্ছে, এই আলোচনায় উঠে আসলো, ধরে নিলাম, তাহলে এই আলোচনায় উঠে আসলে তো দায় আপনার আমার হওয়ার কথা না, কারণ আপনি আমি তো ক্ষমতায় নেই। আমরা তো কেউ জনপ্রতিনিধি না, আমার দলের কেউ মেয়র না, আমার দলের কেউ উপজেলা চেয়ারম্যান না, আমার দলের কেউ জাতীয় সংসদ সদস্য না, আমার দলের কেউ প্রধানমন্ত্রীও না। দায়টা কেন আমার? দায়টা কেন আমাদের? প্রশ্ন আপনার মনে জাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে, বাংলাদেশের জনগণ যতবারই ভোট দিতে পেরেছে, তার মধ্যে সে 4 বার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। আমরা বিশ্বাস করি পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি আবারও যদি জনগণ তার ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে, সে বিএনপিকেই হয়তো বা বেছে নেবে আল্লাহর রহমত থাকে। এটাই তো আমরা বিশ্বাস করি। তাহলে যেই দলকে বাংলাদেশের জনগণ 4 বার ক্ষমতা এনেছে, আমরা আশা করছি, আমরা দাবি করছি, আমরা প্রত্যাশা করছি
যেই দলকে জনগণ আবার রাষ্ট্র ক্ষমতায় ভয়েস যশোর, অলওয়েজ ইন সার্চ অফ ট্রুথ।